in our life, because AI automation and everything, they can take everything from us. তারা কিন্তু সবকিছু নিতে পারবে, বাট যেটা পারবে না নিতে সেটা হচ্ছে সেই হিউম্যান টাচ, যেটাকে আমরা আর্টিফিশিয়ালাইজ করতে পারবো না, কারণ জিনিসটা ফান্ডামেন্টালি আর্টিফিশিয়াল না। আমরা অলমোস্ট সবকিছু রিপ্লেস করে দিতে পারবো, কিন্তু ওই হিউম্যান টাচ, ওই কনসিয়াস টাচ, ওই জিনিসটা কিন্তু আমরা রিড করতে পারবো না। আর হিউম্যান সাইকিকে বুঝে রিয়্যাক্ট না করে রেসপন্ড করতে শেখা, এটা ইন ইটসেলফ একটা বড় গুণ। আরেকটা লাস্টলি যে জিনিস, সেটা হচ্ছে স্টোরি টেলিং। আজকের দিনে দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট স্কিল, যেটা হেন কোনো জব নেই, হেন কোনো ফিল্ড নেই যে ফিল্ডে কাজে লাগে না, সেটা হচ্ছে স্টোরি টেলিং। এই স্টোরি টেলিং মানে শুধু গল্প বলা না, কিন্তু স্টোরি টেলিং মানে কিভাবে আমি একটা জিনিসকে রিপ্রেজেন্ট করব। এটা তোমার পিপিটি বোঝাও, সেটা তুমি একটা মানুষের সাথে একটা স্পিচ দাও, সেটা তুমি দুজনের মধ্যে মিল বন্ধন ঘটাও, তুমি যে কোনো ফিল্ডে যাও না কেন, তোমাকে নিজের পয়েন্ট রাখতে গেলে বা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে গেলে এই স্টোরি টেলিং জিনিস লাগবে। অন্যকে, ওইদিকে যে আছে সে কি ভাবছে, তার ভাবাটাকে কি করে জীবনানুকূলের দিকে ঘোরাবো, এই সমস্ত কিছু কিন্তু তৈরি আছে এই জিনিসটার মধ্যে। আর এই সব কিছুর মধ্যে থাকছে যে বাক কুশলতা, কিভাবে আমি কথাটাকে বলে এক্সপ্রেস করব। আবার আমাদের ওই ইম্পর্টেন্ট পয়েন্ট, যার জন্য ফিফথ পয়েন্ট যেটা ছিল যে আনটটারিং কনভিকশন, মানে ইষ্টিপুত দৃঢ় প্রত্যয়, ওইটার দিক দিয়ে যদি আমি যাই, ওখানেও কিন্তু এটা একটা ভাইটাল পয়েন্ট। এই যে কনভিকশন যেটাকে আমি স্প্রেড করব, এই কনভিকশন যেটা নিয়ে আমি বলবো, সেই কনভিকশনটাও কিন্তু এআই দিতে পারবে না। ঠিক আছে, এটা আমাদের ইন্টেলিজেন্স দিয়ে করতে হবে। লাস্টলি ইন্টেলিজেন্স, কথাটা ইন্টেলেক্ট থেকে আসছে। এটা মজা হচ্ছে, ইন্টেলিজেন্স সবসময় অ্যাপ্লিকেশন বেসড। ইন্টেলিজেন্স ইন ইটসেলফ ফান্ডামেন্টালি কিন্তু ওরকম কনসিয়াসনেস নয়। ইন্টেলিজেন্স মানে, ঠাকুর বলতেন, ঠাকুর ছোটবেলায় বলতেন যে আমি কোনো কিছু বুঝতে গেলে এইভাবে বোঝার চেষ্টা করি। ইন্টেলিজেন্স মানে হচ্ছে ইনটেলিং এজেন্ট। এইটার থেকে এইটার ডিফারেন্স ইন্টারটেলিং এজেন্ট, ঠাকুর বলতেন ছোটবেলায়, যে দুটোর এই যে ডাইসেকশন, এই যে দেখে অনুভব করে সেটা অ্যানালিসিস করে বার করা। সো দিস ইজ লাইক এ প্রোটোকল। তা একটা প্রোটোকল ফলো করে আমি ওটার কিছু ইনফরমেশন স্টাডি করে ওটা ইনফার করে আমি ওটাকে এক্সপ্রেস করছি। এই যে যে প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ আমি এই কাজটা করছি, ওটা ইন্টেলিজেন্স। কিন্তু এ বাদেও একটা অন্য জিনিস থাকে আমাদের মধ্যে, এটা এটা একটা উপভোক্তা থাকে, একটা প্রসন্নতা থাকে, একটা সার্থকতা বোধওয়ালা, ওইখানেই আমাদের হিউম্যান টাচটা লুকিয়ে আছে। সেটার জন্য কিন্তু এটা খুব একটা ভাইটাল গুণ। আমরা আজকে একটা একটা করে পয়েন্ট পড়বো ওই যাজন সংকেতের, এটা পড়ে দেখতে পাবে যে কত বুদ্ধি আমরা পাবো। এবং একটা মানুষ র্যান্ডমলি এরকম কথা যদি বলে যায়, সেটা ঠাকুরের ব্যাপারটাই আলাদা। ঠাকুর ইন ইটসেলফ কমপ্লিট হয়ে তিনি জাস্ট তার মধ্যে থেকে এক্সপ্রেস করছেন। কিন্তু এটা যদি একটা নর্মাল আমার মানুষ বা একটা একজন রিসার্চার বা কেউ যদি এটা বলতেন, এটা কম্পাইল করে সাজিয়ে গুছিয়ে লিখে বানাতে তার পিছনে যে কত রিসার্চ যে থাকবে, এটা অভাবনীয়। পয়েন্টটা দেখলে আপনি বুঝতে পারবেন। তাই এটা অত্যন্ত বিউটিফুল একটা টেক্সট, যার জন্য এটার উপরে দাঁড়িয়েই কিন্তু পুরো বইটার নামকরণ করা হয়েছিল যাজন সংকেত। তাই আপনারা শুনুন এবং আমরা সবাই মিলে আস্তে আস্তে এটাকে পড়ে আমরা ডিসকাস করতে পারবো। তাহলে আমাদের স্টার্ট করছি আজকের ক্লাস। বন্দে লোকতিলকং সাত্বত বার্তা বিভূষণং অমর কৃত্যোৎসারণং প্রবুদ্ধং লোক জীবনং
प्रणय प्रमत्त जागदीपनं वन्दे जीवनजीवनं सत्पुरुषम् आया हि वरदे देवी धृतिकृति विभावरे अच्छेद्य श्रेयोनिष्ठे च इष्टार्थं परिवेदिनि तत्त्वज्ञानविवेकिनि त्वं दीप्तकृतिमण्डिते धीविनायनि भावार्थौ विभूतिविभवान्विते धर्मविधायित्री देवी कृति यज्ञनियोजिके সত্যাচার সুপালিকে বোধিকারিণী তে নমঃ। আমি দেখতে পাচ্ছি, আচ্ছা বাংলাটাও বলি, হে বরদাত্রী দেবী, তুমি এসো, তুমি ধৃতি ও কৃতি দ্বারা উদ্ভাসিত, তুমি অখণ্ড মঙ্গলে সুপ্রতিষ্ঠিত এবং তুমি আমাদের ইষ্টার্থ জ্ঞাপনকারিণী, তুমি তত্ত্বজ্ঞান ও বিবেকের অধিকারিণী, তুমি উজ্জ্বল কর্ম দ্বারা মণ্ডিত, তুমি আমাদের ধী বা বুদ্ধির পরিচালিকা, তুমি ভাবার্থ স্বরূপ এবং তুমি ঐশ্বর্য ও বিভূতি সম্পন্না। হে ধর্মবিধায়িত্রী দেবী, তুমি আমাদের কর্মরূপ যজ্ঞে নিয়োজিত করো, তুমি সদাচার পালনকারী এবং বোধ জাগরণকারী, তোমাকে নমস্কার। আমি দেখতে পাচ্ছি অনেকে পরে জয়েন করেছেন, তাদেরকে একটু কন্টেক্সট দেওয়ার জন্য বলছি। আজকে আমরা আলোচনা করছিলাম যে এই যে নতুন ইম্পর্টেন্ট পয়েন্টটায় ঢুকবো, যেটার নামই যাজন সংকেত, ঠিক আছে? তো এটার নামই যাজন সংকেত। তো এটা কিন্তু খুবই একটা ভাইটাল টেক্সট হবে, মানে এতদিন যেগুলো করলাম এইটা পড়ার জন্যই, এটা পড়ারই প্রিপারেশন নিচ্ছিলাম আমরা, ঠিক আছে? তো এইটা খুব ভাইটাল, এটা ইন ইটসেলফ পুরো ক্লাসে যদি এতদিন কিছু না শুনে থাকো, ওগুলো প্রিপারেশন ছিল আজকের জন্য। এটা খুব ভাইটাল, এটাকে আপনারা সবাই ফলো করবেন, ঠিক আছে? আর খুব অ্যাটেন্টিভলি এটা শুনতে হবে। আর যে জায়গায় দাঁড়িয়ে যাবে বা যে জায়গায় কিছু মনে হবে যে বুঝতে অসুবিধা হচ্ছে বা কিছু, আপনি দাঁড়িয়ে পোস্ট করবেন। এটা ইন ইটসেলফ ইটস লাইক আ সাইকোলজি কোর্স। আর একজন সায়েন্টিস্ট বলেছিলেন, এভরি এনি এভরিথিং সাইকোলজিক্যাল ইজ বায়োলজিক্যাল। তাই আবার বায়োলজিক্যাল মানেই চলে আসছে হিউম্যান। আজকে বলছেন হিউম্যানের সব কিছু ইজ ক্যান বি ডান বাই এআই অলমোস্ট। তো সেটা কতটা সত্য না সত্য আমরা দেখি, তবে আজকের জায়গায় যেটা দাঁড়িয়ে আছে, এটা উই অল ওয়ান্ট এ হিউম্যান টাচ। যেটা এআই দিতে পারবে না সেটা হচ্ছে হিউম্যান টাচ, একটা কনসিয়াস টাচ। এই কনসিয়াস টাচটা কিভাবে দেওয়া যায়, কি দেওয়া যায়, এই জায়গায় অনেকগুলো গুণের মধ্যে একটা বড় গুণ হচ্ছে দ্য আর্ট অফ স্টোরি টেলিং, দ্য আর্ট অফ রেসপন্ডিং, নট রিয়াক্টিং। এআই কিন্তু রিয়াক্ট করে অনেকটা, ঠিক আছে? ওকে যেভাবে ডেটা দেওয়া হয়েছে সেইটার বেসিসে ও রিয়াক্ট করে, নট রেসপন্ড। তাই আমরা তাহলে আমি যদি সেই স্পেসিফিক গুণটা রাখতে পারি, যে গুণটা আমার ইউএসপি, যে গুণটা আর কোথাও নেই, হ্যাঁ, তো সেইখানে তাহলে আমাদের ওই জবলেসনেসের ব্যাপারটা বলেন বা আপনি আমাদের ইউনিকনেসের ব্যাপারটা বলেন, সেটার থেকে আমি মুক্তি পেয়ে যাব, আমার চান্স বাড়বে। তাই এইটার জন্যই আমি বলতে চাই যে আপনারা এটাকে খুব আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? এটা আপনারা রাখবেন এবং প্রত্যেকে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবো, এই ইন্টারঅ্যাকশনের ওপরেই জগৎ বেঁচে আছে, সেখানে আমাদের এটা খুব কাজে লাগবে। আমি টেক্সটটা শেয়ার করছি, আপনাদের যাদের কাছে পিডিএফ আছে আপনারা পিডিএফটাও নিজের কাছে রাখতে পারেন। সো ইট স্টার্টস। তা আগের দিন আমরা এটা করেছিলাম যাজকের অবশ্য পালনীয় নিয়মাবলী, ঠিক আছে? আজকে আমরা যাব হচ্ছে এই জায়গাটায়, যে এটা হয়ে গেছিল। তো আজকে আমরা যাচ্ছি যাজন সংকেতে, একটা একটা করে পয়েন্ট। কে কে আছে? অঙ্কিতা, স্টার্ট করো, প্রথম পয়েন্টটা পড়ো। হ্যাঁ, প্রথম জিনিসই হইল কাহারও অহংকে আঘাত দিতে নাই, আর মানুষের ধর্মবোধ বা অন্ধবিশ্বাসকে নিন্দা করিতে নাই। আরেকবার পড়ো, দুবার করে পড়বো আমরা। হ্যাঁ, প্রথম জিনিসই হইল কাহারও অহংকে আঘাত দিতে নাই,
আর মানুষের ধর্মবোধ বা অন্ধবিশ্বাসকে নিন্দা করিতে নাই। কারোর সাথে যে সংকেত, ওয়ার্ড সংকেত শব্দটার মানে হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? মানে সংকেতটা লেখ। তো বাংলায় শুনেছিলাম সংকেত, সমীকরণ, এইসব। তো সংকেত মানে ফর্মুলা। তো যাজন সংকেত, যাজন শব্দটা মানে নিজের আইডিয়ালকে কারোর মধ্যে ইম্পার্ট করা। আইডিয়ালকে ইম্পার্ট করা মানে আইডিয়াকে ইম্পার্ট করা, তাই না? আইডিয়াটা আইডিয়াল থেকে আসে। তাই এটা সব জায়গায় এটা ইউজফুল। তাই কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে ফার্স্টে বললেন, ফার্স্ট জিনিস হলো, আমি যদি কিছু ইম্পার্ট করতে যাই, আমি কি করে ইম্পার্ট করব? তাকে তো অ্যালাউ করতে হবে। ফার্স্ট জিনিস হলো, কাহারও অহংকে আঘাত দিতে নাই। কারোর ইগো যদি থাকে, ইগো তো সবার আছে, আমাদের প্রত্যেকের ইগো আছে, অহং আছে। অহং মানে হচ্ছে আমি। এই যে বেদান্তের একটা কনসেপ্ট আছে, অহম ব্রহ্মাস্মি। আহম মানেটা কি? আহম মানে হচ্ছে আমি। এই যে অহং, অহংকার, যেমন অলংকার, ওরকম অহংকার, এই আমি বোধটা যে ঝুলে রয়েছে, এটা যখন ভারী হয়ে যায়, আমি আমি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না, তখন এই আমিটাও চলে যায় আস্তে আস্তে, তাই না? কেন? কারণ আমি আমাকে এনজয় করি থ্রু মাই এনভায়রনমেন্ট। আমার এনভায়রনমেন্টের ইন্টারাকশন আমার এক্সিস্টেন্সকে প্রুফ দেয়, আমায় ডেটা দেয়। যেমন আমি ভাবছি আমার চোখ আছে বলেই আমি জগৎটা দেখতে পাচ্ছি, ইটস অ্যান ইলিউশন। বাট সায়েন্স বলছে না, লাইট আছে বলে জগৎটা দেখতে পাচ্ছি, আমার চোখ আছে বলে না। চোখ তো আছে, লাইট ছাড়াও হবে হবে না, চোখ ছাড়াও হবে না, কারণ চোখ ইজ অ্যাক্টিভেটেড বাই লাইট। তেমনি আমি আছি, এটা আমার অহংকার, বাট আমার অহংকারটাকে আমি ফিল করতে পারি বিকজ অন্যরা আছে বলে। কিন্তু এই অহংকারটা যখন ভারী হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন সমস্যা হয়। কিন্তু তার তার মানে এই না যে কারোর অহংকার আছে কারোর অহংকার নেই, এই কথাটা বলি বটে, তবে অহং সবার আছে। আমি বোধটাকেই অহং বলে, ঠিক আছে? এবার এই অহং ইজ কম্প্রাইজড অফ ভেরিয়াস আইডিয়াস। সবাই আমরা একটা মেন্টাল স্টেবিলিটি নিয়ে আছি যে হ্যাঁ, আমি, এটা আমার একটা, আমি এতটুক, আমি এতটুক, সেটা আমি কনফার্ম যে আমি একটা ভালো মানুষ, আমি একটা এরকম, আমি একটা অমুক, আমি একটা তমুক। এরকম একটা বেসিক একটা সেলফ ভ্যালিডেশনের মধ্যে আমরা আছি সবাই। না হলে চঞ্চল হয়ে থাকতাম বা নিস্তেজ হয়ে যেতাম, প্রত্যেকের আছে। তাই বলছে, ঠাকুর বলছেন যে ফার্স্ট জিনিস জানতে হবে আমাকে, আমরা যেন কারোর অহংকে ঘা না দিই। একটা বই আছে ডেল কার্নেগির, বারবার বলেছি বইটা, ঠাকুরও বলেছেন ডেল কার্নেগির ওই বই পড়তে। বইটার নাম হচ্ছে দ্য আর্ট অফ ইনফ্লুয়েন্সিং আদার্স অ্যান্ড মেকিং ফ্রেন্ডস, এরকম একটা কি বইটার নাম ভুলে গেলাম। দ্য আর্ট অফ মেকিং ফ্রেন্ডস অর ইনফ্লুয়েন্সিং আদার্স, খুব ফেমাস ডেল কার্নেগির। হ্যাঁ, তো ওই হাউ টু ইনফ্লুয়েন্স আদার্স অ্যান্ড মেক ফ্রেন্ডস, এরকম বইটার নাম। তো ওই বইটার মধ্যে প্রথম চ্যাপ্টার একটা গল্প লেখা আছে যে একজন খুব বাজে ক্রিমিনাল, সে এরকম ওই নিউ ইয়র্কে না কোথায় সেরকম একটা শুট আউটের মধ্যে ছিল, প্রচুর লোককে খুন টুন করেছে, এবং পুলিশের সাথে বোধহয় কত ঘন্টা ধরে টানা শুটিং চলেছে, দুমদাম দুমদাম গুলি করে। তারপরে পুলিশ ফাইনালি ওকে ধরেছে। ধরে যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে, ক্যামেরাম্যানের সামনে দাঁড় করিয়ে বলেছে, তখন সে বলেছে, লাস্টে বলছে কথাটা, যে আমি কিন্তু কোনো দোষ করিনি, আমাকে বেকারই নিয়ে যাচ্ছ, আমি কি করেছি, আমার করতে বাধ্য করা হয়েছে, এই ধরনের কথা বলেছে। এইখানে যে পয়েন্টটা হচ্ছে যে ও কিন্তু মিথ্যে কথা বলছে তা না, ও অ্যাকচুয়ালি ওটা বিশ্বাস করছে যে আমি তো ভুল, অতটাও ভুল করিনি যে যার জন্য আমায় ফাঁসি দিতে হবে। এটা ওর বলছে যে ওকে হালকাতেও ছেড়ে দিতে পারবো, আমাকে তোমরা বুঝতে পারোনি, এরকম ধরনের কথা বলছে। এখানে আমাদের পয়েন্ট এটা হচ্ছে যে দুনিয়া কিভাবে পরের ব্যাপার, ও সামহাউ ভ্যালিডেট করে রেখেছে নিজেকে যে আই ক্যান নট বি, মানে আমি এতটাও বাজে না, আমি এতটাও ভুল করছি না। এখানে এটা বলছে, নো ওয়ান ওয়ান্টস টু বি ক্রিটিসাইজড। সে ভালো হোক, সে বাজে হোক, সে ভিলেন হোক, সে দোষী হোক, যেই হোক,
কেউ চায় না নিজেকে ক্রিটিসাইজ করতে বা নিজেকে বাজে চোখে দেখতে। ইভেন যে ক্রিটিসাইজ করে নিজেকে নিজে গালাগালি দিয়ে দুঃখে মৃত্যু হয়ে আছে, সেও চায় যে কেউ এসে আমাকে বলুক, ভালো বললে ভালো, তো চায়, বরং চায় বলেই বাজেতে নিস্তেজ হয়ে যায়। তাই সবসময় টার্গেট থাকবে কারোর অহংকে আঘাত দেবো না। আমি হয়তো জানি ও একদম ডাহা ভুল। যেমন আমাদের এখানে একজন একটা এক ধরনের বাজে নেশা করছিল বা একটা কোন কথা বলছিল, আমি গিয়েই যদি ফার্স্টে বলি তুমি খুব বাজে, এইসব বাজে কথা বলছো, তাহলে আমি গিয়েই তার অহঙে ঘা দিলাম। তা অহঙে ঘা দিলেই ওদের কুকুনটা আরো স্ট্রং হয়ে যায়, ওরা আরো ডিস্টেন্স হয়ে যায় তোমার থেকে। তাই তুমি যে ভিতরে ঢুকবে, তার সঙ্গে কথা বলবে, তার মঙ্গল করার জন্য, তার মঙ্গল সাধনের জন্য, তাকে ভালো গিফট দেওয়ার জন্য, তুমি যে তার ঘরে ঢুকে তাকে সে গুডনেসটা দেবে, এই দরজাটাই সে বন্ধ করে দেবে। এই জন্যই তো ভগবান মানুষ হয়ে আসে, এসে আমাদের লেভেলে নেমে আমাদের সাথে মেশে, তাই না? তাই তখন বলছেন, আর মানুষের ধর্মবোধ বা অন্ধবিশ্বাসকে নিন্দা করিতে নাই। অন্ধবিশ্বাস ইজ ব্যাড। কারোর ধর্মবোধটা ভুল হতে পারে। ধর্ম মানে শুধু ওই পুজো আর্চার কথা বলা হচ্ছে না, এনিথিং। ধর্ম মানে বেঁচে থাকার পথ, কিভাবে সে লাইফ লিড করছে। যেমন কারোর ধর্মবোধের মধ্যে মদ খাওয়া পড়তে পারে, কারোর ধর্মবোধের মধ্যে এটা থাকতে পারে যে আমি স্নান না করলেও চলে প্রতিদিন, কারোর ধর্মবোধে এটা থাকতে পারে যে এত পরিষ্কার করার কি আছে ঘর। তাই এই জিনিসটা, যার যেটা ধৃতি বা ধর্ম বা ধারণ করার প্র্যাকটিস, নিজস্ব বানানো, ভুল হতে পারে, যা হতে পারে, সেটা নিন্দা করবে না। বলছে না সেটা ভালো বা বাজে, কারোর অহংকে ডাইরেক্ট খাওয়া দেওয়া যাবে না, এই তুই না এটা ভুল করছিস, এটা ঠিক কর, নট লাইক দ্যাট। দেয়ার আর বেটার ওয়েস টু ডু, বেটার ওয়েস টু সে। অবস্থা বুঝে বলতে হবে। বা তুই তো একটা বাজে জায়গায় পড়বে, কোনো লেভেল আছে নাকি তোর, এই ধরনের কখনো না। আর কারোর ধর্মবোধ বা অন্ধবিশ্বাসও যদি থাকে, যদি সুপারস্টিশনও যদি থাকে, সেটা নিন্দা করা যাবে না। আমরা বলবো অ্যানালিসিসের জন্য নিজেদের মধ্যে কথা বলবো, চুপচাপ থাকবো, কিন্তু নিন্দা করে যেটা করি, তাহলে অল ডোরস উইল বি ক্লোজড। আমার এন্ডেও দরজা বন্ধ করে দেবে, আর তারও যদি নিজের গ্রোথের দরকার থাকতো, সেটাকেও বন্ধ করে দেবে, সে আর এগোবে না, তাই না? তাই প্রথম জিনিস হইল, কাহারও অহংকে আঘাত দিতে নাই, আর মানুষের ধর্মবোধ বা অন্ধবিশ্বাসকে নিন্দা করতে নাই। ঠিক আছে? কারোর কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা এগোবো। নেক্সটটা সায়ক পর। হ্যালো, নেক্সটটা সায়ক। হ্যালো। হ্যাঁ। হুম। কাহারও সঙ্গে মিশিতে হইলে প্রথমেই খুব অল্প সময়ের মধ্যেই ভাব, ভঙ্গি, চালচলনের সহিত তাহার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা চাই। সঙ্গে সঙ্গে তাহার জীবনে কি কি চাওয়া আছে তাহা ঠিক করিয়া বুঝিয়া লইতে হইবে। আরেকবার পড়ে নে। কাহারও সঙ্গে মিশিতে হইলে প্রথমেই খুব অল্প সময়ের মধ্যেই ভাব, ভঙ্গি, চালচলনের সহিত তাহার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা চাই। সঙ্গে সঙ্গে তাহার জীবনে কি কি চাওয়া আছে তাহা ঠিক করিয়া বুঝিয়া লইতে হইবে। ঠিক আছে। এটা মজার ব্যাপার হচ্ছে, সায়ক পাঠ করলো, এটা সায়কও এটাই করেছে, অন্তত প্রথম পাঠটা। যখন আমাদের কলেজে মাস্টার্সে কলেজ স্টার্ট হয়, তখন ও খুব চুপচাপ একটা শান্তশিষ্ট, একটা দূরে একা, একটা বেশ ভদ্রলোকের মতো একদম আরামসে সবার সঙ্গে থেকে এরকম করে চুপচাপ কাজ করছে। ওর আসল রূপটা আমরা দেখতে পারলাম এই 1 মাস পর, 1-1.5 মাস পর। তখন দেখা গেল, ও বাবা, এই ছেলেটাই কি ওই ছেলেটা? তো সায়ককে বলার পর ও বলছে এই যে যে এখন পাঠ করলো আপনাদের কাছে, ও বলছে যে আরে, আমি 1 মাস, আমি কিছুদিন চুপচাপ জাজ করে দেখেনি সবাইকে, সবাই কে কেমন, কার সাথে মিশবো, কার সাথে মিশবো না। সায়ক আমাকে বলছিল যে আমি দেখি, এখনো তাইওয়ানে এসছি, ও তাইওয়ানে আছে, আমি কারোর সঙ্গে আছি, ও টাইনান বলে একটা স্টেটে আছে, 60 কিলোমিটার ডিস্টেন্স। ও বলছে এখানে এখনো ভালো শান্তশিষ্ট ছেলে হয়ে সব দেখে নিচ্ছে ফার্স্টে কে কে। এই জিনিসটা ভালো। ঠাকুর এখানে কি বলছেন,
কারোর সাথে প্রথম কথা হচ্ছে মিশতে কেন হবে। আমরা ফার্স্টে কিরম মেশা, মেশা মানে ঠাকুর ওই যে বলে দিয়েছি কিন্তু, যে মেশা মানে আলাদা জিনিস, সঙ্গ করা আলাদা জিনিস। সঙ্গ মানে কোম্পানি, একদম ইয়ে কোম্পানিতে থাকা। মেশা মানে সঙ্গে মিশা, মিশে মিশে ফেলা, মিশিয়ে ফেলা। বন্ধুত্ব মানে বন্ধুত্ব, বন্ধুত্ব মানে কিন্তু মেশা না, ঠিক আছে? বন্ধুত্ব ইজ পসিবল দূরত্ব রেখেও, কিন্তু মিশা মানে একদম একসাথে এই করা। তো আমরা যখন এখানে পড়েছিলাম যে আমরা কি, কাজটা কি, এই যে কেন মিশবো, কেন তার টার্গেটটা যেন ঠিক থাকে, ওর ভালো মঙ্গলের জন্য। আমার ঠাকুর প্রত্যেকের মধ্যে অধিষ্ঠিত, আমার প্রাণ পুরুষ সবকিছুর মধ্যে অধিষ্ঠিত, আর আমার প্রাণ পুরুষ আমারই এক্সটেনশন, আমি প্রাণ পুরুষেরই এক্সটেনশন। এই যে আমার ইউনিভার্সটা যদি ভগবানের বডি হয়, তার ব্রেন হচ্ছে পুরুষোত্তম, আর আমরা হচ্ছি তার অফশুট। তাই কারোর অসুবিধা মানে তার অসুবিধা, তাই আমি লোকের ভালো করছি, নট বিকজ আমি মহান সেবক এবং কি সমাজসেবী, আমি সমাজ সেবা করতে পেরেছি। এটা আমাদের মোটিভেশন না। মোটিভেশন হচ্ছে যে আমি ভালো থাকলে পরিবেশ ভালো থাকতে হবে, পরিবেশ ভালো থাকতে আমাকে ভালো থাকতে হবে, এবং টোটালটা মিলে ঠাকুর বা টোটালটা মিলে গড, যাই বলো তুমি, ইউনিভার্স, নেচার, প্রকৃতি, ভগবতী, আল্লাহ, জিসাস, লর্ড, ফর যা বলো, ওই একটা বডি। ঈশ্বরা পরমা কৃষ্ণা। আর সচ্চিদানন্দ হচ্ছে তার বিগ্রহ, ঠিক আছে? এটা হচ্ছে মোটিভেশন। আমাদের কোনো রিসার্চ পেপারে লিখতে হয় অ্যাবস্ট্রাক্টের পরে ইন্ট্রোডাকশন, তারপর লিখতে হয় রিসার্চ মোটিভেশন, কেন করছি। তাই এখানে যে বলছে কারোর সাথে মিশতে হইলে, ওই যে কথাগুলো বলছেন, মিশতে কেন হবে, মিশতে হবে বিকজ অফ দ্যাট। তাই এটা আমাকে জেনে নিলাম যে মিশা মানে জাস্ট এমনি আড্ডায় মিশতে গেলাম ওরকম না, যে আলটেরিয়ার মোটিভস আলাদা কিছু না, এটাই মোটিভ, ঠিক আছে? তাই বলছেন যে কারোর সাথে মিশতে হলে প্রথমে যেটা করতে হবে, আবার এটাকে আপনি ওই ক্যারিয়ারের পয়েন্ট অফ ভিউ দিয়েও দেখতে পারেন। ক্যারিয়ারের পয়েন্ট অফ ভিউতে কি বলছে, ওই যে ধরেন আপনি একটা কোম্পানিতে আছেন, আপনাকে মানুষের কাছে কিছু সেল করতে হবে, এই মেশামেশি তো এআই করতে পারবে না। এআইও শিখছে আস্তে আস্তে, বাট ওই যে হিউম্যান টাচ থাকবে না। ইট ক্যান বি বিজনেস বাট ইট ক্যান নট বি লাভ, ইট ক্যান বি রিপ্লেসেবল বাট লাভ ক্যান নট বি রিপ্লেসেবল, এরকম ব্যাপার। এগুলো আমাদের ক্যারিয়ারেও মারাত্মক কাজে লাগবে, নর্মাল জীবনচর্যায় কাজে লাগবে, আর সব মিলে তো ইষ্ট স্বাস্থ্য তো অবশ্যই লাগবে। এবার যে কারোর সঙ্গে মিশতে হলে প্রথমে খুব অল্প সময়, বেশিক্ষণ নিলেও হবে না, অল্প সময়ের মধ্যে তার ভাব, প্রতিটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, ভঙ্গি, চাল চলনের সহিত তাহার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা চাই। তার ভাব মানে আপনারা বুঝতেই পারছেন, ভাব মানে নর্মালি তার মোড কিরকম। যেমন আমার সাথে সৌরভ রয়েছে, ওর ভাব একরকম, নিতু রয়েছে, ওর ভাব একরকম, পাশের ঘরে আরেকজন, আরো দু তিনজন দাদা রয়েছে, তাসাবুর বলে একজন রয়েছেন, তার ভাব এক, পাকিস্তানে তার ভাব একরকম। আবার পাকিস্তান থেকে 7-8 জন রয়েছে, সবাই কিন্তু সেম না, এক একজনের ভাব এক এক রকম। হুম ভাব বলতে এখানে আইডিয়া বলা হয়েছে, মোড অফ থট বলা যায়। আবার ভাবটাকে ভূ ধাতু থেকে এসছে, যার মানে হচ্ছে হওয়া, কিভাবে হয়েছে। যেমন একজন দাদা আছে তাসাউর বলে, ও বলছিল অনেক রকম, ওই যে মিশে কথা বলতে গিয়ে জানা গেল ওর মোটিভেশনটা কি, কোন দিকে। ও বলছে ওর ওর ড্রিম কান্ট্রি ওয়ার্ডটা ইউজ করেছে, যে আমার ড্রিম কান্ট্রি হচ্ছে অস্ট্রেলিয়া। তারপর আর ডিটেলসে কথা বলে বোঝা গেল, উনি বললো যে কেন ड्रीम कंट्री, বলছে যে एक इंसान को रहने के लिए 3 चीजें चाहिए, रोटी, कपड़ा और मकान। ये तीनों ठीक रहेगा तो ठीक रहेगा। यहाँ भी सब ठीक है, यहाँ पर रोटी है, कपड़ा है, मकान है, कपड़ा है, लेकिन रोटी नहीं है। रोटी মানে এখানে খাওয়ার দাওয়ার সাথে পোষাচ্ছে না। এই তাইওয়ানটাও টার্গেট অস্ট্রেলিয়ায় গিয়ে থাকবে। কারণ এখান থেকে কি ভাব বোঝা গেল, ভাব মানে ভূ ধাতু, মানে কি করে ও হয়ে উঠেছে, মানে ওর আপব্রিঙ্গিং কেমন ছিল, ওখানে ভালো করে আস্তে আস্তে বোঝা গেল। ও অনেক অভাব টভাব দেখেছে, বা ও যে কান্ট্রিতে বড় হয়েছে, যেভাবে হয়েছে, কান্ট্রির যে সাইন্টিফিক আউটলুক বা কিছু, সেটাই ও স্যাটিসফাইড না।
এই যে তাহলে আমাকে ধরে নিতে হবে কোথায়, তাহলে ওর একটা ক্যারিয়ার গ্রোথ আছে, বুঝে গেলাম ও কি চায়। ও অস্ট্রেলিয়ায় যায়, মানে ব্রিসবেন, সিডনি, ওখানের কি স্পেশালিটি, আমি যদি ওই অব্দি চ্যানেল কিছু একটা করে দিতে পারি। এই যে ওর ভাব, তারপর ওর ভঙ্গি, ভঙ্গি মানে ভঙ্গি মানে চালচরণের স্টাইল, যে কি এক্সাক্ট ওয়ার্ডটা আমি জানি না, অ্যাটিটিউড বলা যায়। ভঙ্গি মানে অ্যাটিটিউড। এই যে যদি আমি দেখি আহ এই যে ধর সৌরভের রয়েছে, এর একটা ভঙ্গি আছে, অ্যাটিটিউড আছে। অ্যাটিটিউড কি, বেশ হিসাবি, হুম, পরোপকারী, তারপরে উম, আরো কিছু আছে বলছি না। তো ওই অ্যাটিটিউড গুলো আছে, ওই অ্যাটিটিউড গুলো ওটাও দেখে নেওয়া, তা কাকে কিভাবেই করাবে। কিন্তু ও একদম অন্যরকম অ্যাটিটিউড। এই তাহলে ভাব হয়ে গেল, অ্যাটিটিউড ভঙ্গি হয়ে গেল, আর চালচলন। চালচলনের মধ্যে কি আছে, চালচলনের মধ্যে সদাচার কেমন করে, নিজের জামা কাপড় কিরকম পরে, কতটা সেলফ কনসিয়াস, হ্যাঁ, ব্যবহার কিরকম, লোকের সাথে ইন্টারাকশনের কিরকম, হুম, রেগে যায় কত তাড়াতাড়ি, খাবার দাবার কি খায়, এই সব মিলে যে চালচলন। তাহলে ভাব, ভঙ্গি আর চালচলন, এইটা বুঝে নিয়ে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন, যেমনই হোক। বন্ধুত্ব করতে কিছু লাগে না, মেশা আলাদা জিনিস, বন্ধুত্ব আলাদা জিনিস। তাহলে ভাব, ভঙ্গি, ভঙ্গি চালচলনটা বুঝে গেলাম, বন্ধুত্ব করে নিলাম। বন্ধুত্ব হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ফ্রেন্ড হয়ে গেলাম। ফ্রেন্ড মানেই যে প্রতিদিন চ্যাট করি তা না, কিন্তু ফেসবুকে কিরকম হয়, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, তারপরে চ্যাট না করলেও হয়, করলেও হয়। তেমন বন্ধুত্ব করাই যায়, তার মানেই যে মিশবো তা না। ঠিক আছে, তা বন্ধুত্ব স্থাপন হয়ে গেল। এবার মেশা কি মেশা না, যদি এবার আমার আমার দরজাটা খুলে গেল, আমি মিশতেও পারি না মিশতে পারি। তাই মেশার আগে এগুলো করে নিতে হয়। সঙ্গে সঙ্গে যেটা করতে হয়, তাহার জীবনে কি কি চাওয়া আছে, চাওয়া মানে যে নিডস গুলো আছে, সেই নিডস গুলো ঠিক করে বুঝে নিতে হবে। জাস্ট বুঝে নিতে না, ঠিক করে বুঝে নিতে হবে। সেই চাওয়াটা কি ভ্যালিড, সেই চাওয়াটা কি দরকার, জেনুইন দরকার। যেমন ধরো আমি যদি তাসাউর, এই ভাইয়ের দাদার কথাটা বলছিলাম, ওর নিড আছে, নিডটা কি, তাহলে ও, যেমন আমি জানি অস্ট্রেলিয়া যাওয়া ওর নিড, ঠিক আছে, এটা হচ্ছে বোঝা। বাট ঠিক করে বুঝেছি কি, ঠিক করে বোঝা মানে অস্ট্রেলিয়া কান্ট্রিটাই ওর নিড না, কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে ও যেটা পাবে ওটা ওর নিড। তাহলে আমি ওটা যদি না পেয়ে, যদি ওরকম কিছু পেয়ে যায় যেখানে ওর ওই রুটি কাপড়া মাকানটা ম্যানেজ হয়ে যায়, বাট অস্ট্রেলিয়া না হয়ে সেটা জাপান হয়ে যায়, তাহলেও হয়তো ওর হবে। তো এইভাবে ঠিক চাওয়াটা কি জীবনে, সেটা বার করে নিতে হবে। তাই কাহারও সঙ্গে মিশিতে হইলে প্রথমে খুব অল্প সময়ের মধ্যেই ভাব, ভঙ্গি, চালচলনের সহিত তাহার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যায়। সঙ্গে সঙ্গে তাহার জীবনে কি কি চাওয়া আছে তাহা ঠিক করে বুঝিয়ে লইতে হইবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, আমরা আস্তে আস্তে দেখবো আরো কিভাবে এর ভিতর আস্তে আস্তে ঢোকা যায়। ঠিক আছে, নেক্সট প্রদীপ বিশাল, তুমি পরের পয়েন্টটা পড়ো ভাই। কেহ যখন কথা কহিতেছে, স্থিরভাবে ধৈর্য সহকারে তাহার সব কথা শোনা চাই। আর কথাবার্তার ভিতর হইতে যাহা দিয়া তাহাকে বুঝা যায় ও তাহাতে আদর্শের প্রতিষ্ঠা করিতে পারা যায়, এমনতর সূত্রগুলি সহানুভূতি সহকারে সূক্ষ্ম বুদ্ধিমত্তার সহিত সংগ্রহ করা চাই। আরেকবার পড়ো। কেহ যখন কথা কহিতেছে, স্থিরভাবে ধৈর্য ঠিক সহকারে আছে, ঠিক তাহার আছে, সব আরেকবার পড়ো। কেহ যখন কথা কহিতেছে, তা স্থিরভাবে ধৈর্য সহকারে তাহার সব কথা শোনা চাই। আর কথাবার্তার ভিতর হইতে যাহা দিয়া তাহাকে বুঝা যায় ও তাহাতে আদর্শের প্রতিষ্ঠা করিতে পারা যায়, এমনতর সূত্রগুলি সহানুভূতি সহকারে সূক্ষ্ম বুদ্ধিমত্তার সহিত সংগ্রহ করা চাই। এই যে প্রদীপ ভাই যখন পড়ছিলে, পড়ার মাঝখানে ঠিক আছে বলে আমি আটকে দিলাম, আটকে যদি আমি আমার যা বুঝি বলা স্টার্ট করতাম, কেমন লাগলো, বিশেষ করে যে পড়ছে তার কেমন লাগলো। ধরো আমি একটা খুব আমি যা বুঝি সেরকম একটা কিছু বলছি,
সেটার মাঝখানে কেউ টোকা দিয়ে তার জ্ঞানটা দিতে থাকলো। এটা কিন্তু প্রতিদিন দেখি, আপনারা সবাইও নিশ্চয়ই দেখে থাকবেন। এটা হরদম হতে চলেছে যে আমি কিছু বলছি, হ্যাঁ 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 জানি জানি বলে বা কিছু একটা করে, আরে আমিও এখানে গেছিলাম এরকম। হয়তো কেউ একটা ব্যাখ্যা করছে। এটা একবার হয়েছিল আমার সবচেয়ে ভালো হচ্ছে, আমার একটা বন্ধু প্রথমবার দমদম গেছিল, দমদম স্টেশন। ও বন্ধু না ভাই পাড়ায়, তো ও বলেছিল যে আমি দমদম গেছি জানো, এরকম এরকম। আমরা ভাবছি দমদম যাওয়াটা কি মানে বড় ব্যাপার, কি আছে এর মধ্যে? দমদমটা তো মানে ওটা কি, ওটা কি যাওয়ার জায়গা হলো একটা? কিন্তু ও কিন্তু ওটাকে খুব ইম্পর্টেন্স দিয়ে বলছে। তখনই কিরকম ভাবে ওকে আটকে দিতাম আমরা, অন্য কিছু বলতে পারে দমদমে না। তাহলে ওর কাছে ওটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। বা একজন কেউ সিরিয়াল দেখতে ভালোবাসে, সে সিরিয়ালের গল্প করছে। বা একজন কেউ ক্রিকেটে খেলার গল্প তোমার সামনে করছে, কিন্তু আমার কোনো ইন্টারেস্ট নেই, বাট ওর চোখটা জল জল করছে একদম কথাটা বলার জন্য। যাই বলুক, ফালতু বলুক ভালো বলুক, সেটা কি ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না ওর তো পরে, কিন্তু সে বলছে আর সে বলে খুব মজা পাচ্ছে। এই যে সে বলে মজা পাচ্ছে আর সে আমাকে কিছু নলেজ দিয়ে আনন্দ পাচ্ছে, এখানে নলেজটা আমার কতটা হজম হবে সেটা পরে, কিন্তু ওকে যে এনলাইটেন মানে ওকে যে একটু এনলিভেন করে দেওয়া গেল, ওকে যে একটু এনার্জেটিক এনথুজিয়াস্টিক করে দেওয়া গেলো, এটা কিন্তু আমার বহুত বড় লাভ। আমার মনে হয় যে ঠাকুর এরকম যখন কালী ষষ্ঠী মা, কুমারখালীর মা, এরা এসে এদের সংসারের মানে দুনিয়ার সমস্যা, ফালতু ফালতু ছোট ছোট জিনিস নিয়ে গল্প করতো ঠাকুরের কাছে। এর এই হয়েছে, ও বাজে, ওর ওই এরকম নিন্দা টিন্দা আছে, দুনিয়ার ফালতু গল্প সব যত সব। আর ঠাকুর এরকম মন দিয়ে শুনতো, আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা ওটা কি হলো পুরো ডিটেলসে শুনতো। এইদিকে পাশে কিছুক্ষণ আগে সায়েন্টিস্টদের সাথে এত গভীর আলোচনা হলো, সেদিন পলিটিশিয়ান এসছে, ওই সব দরকারি সব বড় বড় জিনিসের ফাঁকে এই আবার কালী ষষ্ঠী মার ঘরের গল্প শুনছে। তো প্রফুল্লদা লিখছে যে শ্রী ঠাকুর এমন ভাবে শুনছে যেন হরি কথা শুনছে, হ্যাঁ যেন হরি কথা শুনছে, এরকম ভাবে শুনছে ওদের। আমাদের মাথা খারাপ হয়ে যেত, কিন্তু ঠাকুর হরি কথা শুনছে যেন ওদের। তারপরে একবার খুব ডিপ ডিসকাশন চলছিল, কোথা কোথার থেকে লোক সব যারা এসেছিল, কথাটা হচ্ছে তখনই মাঝে সে যে বাবা আমার না কিছু নেই এরকম একজন বলতে এসছে। সে কোন টপ লেভেলের কথা হচ্ছিল, ওখান থেকে ফট করে ঠাকুর বললো আচ্ছা তাই। সেসব কথা মথা বন্ধ করে ওটার ম্যানেজমেন্টে চলে গেল, করে সব ঠিকঠাক করে টরে তারপরে আবার এখানে সে কন্টিনিউ করলো। তো এদের অনেকের বিক্ষেপ হলো, বাট ঠাকুর মানে ওরকম ইম্পর্টেন্স দিয়েছিল। তো এটা বলছেন যে কেউ যখন কথা বলছে, এই যে প্রদীপ বিশাল ভাই যেরকম পাঠ করলো ওটা করলো, তখন স্থির ভাবে আর ধৈর্য সহকারে তাহার সব কথা শোনা চাই। দেখো যখন সেন্টেন্স গুলো লিখেছেন বা বলেছেন ঠাকুর, কত মানে কমপ্লিট, কোনো এদিক ওদিক নেই, কিচ্ছু বাদ নেই। স্থির ভাবে বললেও হতো, ধৈর্য সহকারে বললেও হতো, বাট না, দুটো ইউজ করেছে। আবার চাইতে না চাই, একটা ড্যাশ দিয়ে একটা হস্যই। তাই কেউ যখন কথা বলছে সেটা তাই এইভাবে এই ওয়ার্ডে ঠাকুর এত স্ট্রিক্ট ছিলেন। স্থির ভাবে, না আমি চঞ্চল করলে বা অন্য কিছু একটু মোবাইলটা ঘেটে নিলাম মেসেজটা করতে, হ্যাঁ হ্যাঁ বল বল বল, ওরকম না। স্থির ভাবে আর ধৈর্য সহকারে। ধৈর্য মানে আমাকে এটা হজম করতে হবে সব কথা, আর কথাটা শুনে শুনে, এইবার হচ্ছে নেক্সট স্টেপ, একটু অ্যাডভান্স, যে কথা শুনতে শুনতে ওই কথার সূত্র ধরেই কোন পয়েন্ট থেকে আমি আদর্শকে প্রতিষ্ঠা করব, সেই সূত্রগুলি ওর কথা শুনতে শুনতে সংগ্রহ করব। প্রথম প্রথম এগুলো অ্যাক্টিভলি করতে হয়, মানে প্ল্যান করে করতে হতে পারে। পরবর্তীকালে এটা একটা হ্যাবিট হয়ে যাবে। হুম, একটা হ্যাবিট হয়ে যাবে। তার কথাবার্তার ভিতর থেকে ওই পয়েন্ট গুলো আমি কালেকশন করতে থাকছি, আচ্ছা এইটা, আচ্ছা এইটা, আচ্ছা এইটা, আচ্ছা এইটা, পয়েন্ট গুলো নিতে থাকলাম। এই করতে 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 আমার টার্গেট, আমার আদর্শকের মধ্যে, এই যেটা কিন্তু মার্কেটিং হচ্ছে না যে মানে আমার আদর্শের মধ্যে প্রতিষ্ঠা করব মানে আমার দল বাড়বে, না না, নথিং লাইক দ্যাট। আমার আদর্শ প্রতিষ্ঠার ওই যে অবজেক্টিভটা যেন ঠিক থাকে, ইষ্ট যে দৃঢ়মতি, ওই যে আমার কি, যে নিজে ভালো থাকবো মানে আমাকে পরিবেশ ভালো রাখতে হবে। মোরওভার আমার ইষ্টর প্রতি আমার অ্যাটাচমেন্ট স্ট্রং করতে হবে। আর ইষ্ট সবাইকে নিয়ে তিনি নিজের মাথার মধ্যে ধরে রেখেছেন সবাইকে।
তাই সবার সমস্যা তার সমস্যা। আর তাকেই সবার মধ্যে ইম্পার্ট করে দিলে সবার সমস্যার মূল জড় থেকে কাটা হয়ে যায়। আর সবাই মিলে আনন্দে থাকা, ওই তারই আনন্দে থাকা। এইখানে আমার মাথায় রয়েছে কিন্তু অন্যের মধ্যে ঠাকুরকে ইম্পার্ট করা মানে আমার দল বড় হওয়া না। অন্যের মধ্যে ঠাকুর ইম্পার্ট করা মানে আমি একটা ব্যাচ পেয়ে গেলাম তা না। আমার কাছে সব থেকে পাওয়ারফুল ব্যাচ আছে, সেটা হচ্ছে আমি ঠাকুরের সন্তান, আর এটা রিয়েলাইজ করতে হবে, ঠাকুরেরই অংশ, এটা রিয়েলাইজ করতে হবে। তাহলে এর থেকে বড় ব্যাচ আর লাগবে না। তো এই জন্য ওইটা ব্যাপার না, ওটা তো ছোটখাটো, ওটা হয়েই আছে। যেটা ওখানে সেটা হবে যে অন্যের মধ্যে ইষ্টকে প্রতিষ্ঠা করা বা আদর্শকে প্রতিষ্ঠা করা। তাহলে সেও কমপ্লিট, আমিও কমপ্লিট, সবাই মিলে এনজয় করতে পারবো। এই তাকে আদর্শ করার জন্য অন্যের কথা স্থির হয়ে ধৈর্য সহকারে শোনা চাই। আর তার এই যে কথাটা শুনছি সেটা ফালতু কথাই হোক না কেন, সেখান থেকে ওই সূত্রগুলো, ওই ডোরওয়ে গুলো আমি পেয়ে যাব, যেখান থেকে সহানুভূতি সহকারে আর সূক্ষ্ম বুদ্ধিমত্তা নিয়ে, সহানুভূতি সহকারে মানে আমাকে বুঝতে হবে অ্যাকচুয়াল প্রবলেমটা। আমি তো বলছি এটা ফালতু প্রবলেম, কিন্তু ওটাকে এত ইম্পর্টেন্স দিচ্ছে কেন? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, নিশ্চয়ই ওটাকে একটা খুব ইম্পর্টেন্ট একটা কারণ আছে নিশ্চয়ই, যার জন্য ওটাকে এত মানে ওটা নিয়ে এত চিন্তিত। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। আমার কাছে হয়তো একটা বড় ব্যাপার না, ওর কাছে নিশ্চয়ই ওরম ভাবে কোন পজিশন থেকে ওটা দেখছে তার উপর ডিপেন্ড করছে ব্যাপারটা। আর আমাকে সূক্ষ্ম বুদ্ধিমত্তা ইউজ করতে হবে, ভোতা বুদ্ধি না। ভোতা বুদ্ধি মানে যে একটা লেয়ারের বুদ্ধি। যেমন আমরা জানি ফিজিক্সটা ফিজিক্স, ম্যাথটা ম্যাথ। ভালো মানুষ তো ভালো, বাজে মানুষ তো বাজে। না, এরকম দুনিয়া তো এরকম না, দুনিয়া তো গ্রে। একজন ডাকাত বা খুনিও চায় না তার ছোট্ট ছেলের কোনো শরীর খারাপ হোক, বা তাকে কোনো তার ছেলের সাথে কোনো ডাকাতি হোক। তাহলে সে তাকে কি ভালো বলবো না বাজে বলবো? তো সে চোর, আবার সে চায় না ওর বাড়িতে, নিজের বাড়িতে চুরি হোক। সে বাচ্চাদের খুন করে, চায় না নিজের বাচ্চার খুন হোক। ব্যাপারটা কি? তাই এখানে সূক্ষ্ম বুদ্ধিমত্তা লাগে, নর্মালি ভোতা বুদ্ধি হবে না। ও বাজে মানে বাজে, ভালো মানে ভালো, ওরকম না, বুঝতে হবে। সেখানে দিয়ে আমার ওই ডোরওয়ে দেখতে হবে চাহিদাগুলো কি। ঠিক আছে, তাহলে এরকম আজকে আমরা তাহলে 3টে পয়েন্ট পড়লাম। আরো অনেক, এবার যত যাবো তত ডিপ হবে। ঠিক আছে, এরকম অনেকগুলো পয়েন্ট আছে, এটাই কিন্তু যাজন সংকেত, অ্যাকচুয়াল বইটার নাম। ঠিক আছে, তাই আজকে আমরা 3টে পয়েন্ট পড়লাম, জানি না আর এগোনো দরকার আছে নাকি। আপনারা এবার বলেন। আমি এবার এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা এই নিয়ে কিছু বক্তব্য থাকে আমি বলবো। আমি ইয়ে আহ, কাকুকে কিছু বলবো, দিল্লি কাকুকে কিছু বলার জন্য। দীপ্তলা কাকু, প্রণাম, জয় গুরু। জয় গুরু, প্রণাম হুম। সবাইকে। হ্যাঁ, কেমন আছো? আমি তো ভালো আছি খুব, এরকম এরকমই আছি। শরীরের দিকে সবাই খেয়াল রাখবে। হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, ব্যাপার হলো যে হ্যাঁ, খুব ভালো আলোচনা হচ্ছে এবং পয়েন্টগুলো নতুন ভাবে জানতে পারছি। এইসব আমরাও অ্যাভয়েড করে গেছি, বা মানে এত ডিপলি জিনিসগুলো যে রয়েছে সেগুলো জানতাম না। তাই এইটা একটা নিজেদেরও শেখা হচ্ছে এবং অনেক কিছু জানতে পারছি। আর তোমার আলোচনা তো মানে কি বলবো, খুব এত সুন্দরভাবে হয় যে আর কোনো কোশ্চেন করার ইয়ে থাকে না। তবে আমার মনে হয় যে এই যে যে যাজক হচ্ছে এখনকার, তো মানে এখন যেভাবে যাদের যে সিস্টেমে তৈরি করা হয়, তাদেরকে একটা এইসব সমস্ত কিছুর একটা কি যেটা বাংলায় বলা হয় কর্মশালা, বা ইংরেজিতে ট্রেনিং ট্রেনিং টাইপের একটা দিলে সেই জিনিসগুলো আরো প্র্যাকটিক্যালি ভালোভাবে হতে পারে। কারণ অনেক হুম, সময় দেখা যায় যে বিনা যাজনেই জোর করে দীক্ষা দীক্ষা যেটা হয়, তো সেটা খুব বেশি কার্যকরী হয় না এবং মানুষ টেকেও না এই পদ্ধতিতে। এবং ঠাকুরের
কে মানে বোঝার চেয়ে উল্টো বুঝে সে আবার সরে যায়। তো সেই জন্য এই যাজন সংকেত, যাজন পদ্ধতি এবং পুরোপুরি ফলো করে যদি মানুষকে ঠাকুরের পথে আনা যায়, তাহলে আ- আমার মনে হয় খুব ভালো হবে। আর যে বইটার কথা বলছিলে তুমি, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, হুম হুম এটা ডেল কার্নেগির হুম। একটা খুব সুন্দর বই, এবং আমি মাঝে পড়েছিলাম, কিন্তু এটা দিয়ে অনেক কিছু শেখা যায়। আমি সবাইকে অনুরোধ করব বইটা জোগাড় করে পড়তে, এবং পরবর্তীকালে এর কতগুলো পয়েন্ট আমি যুগবাণী বলে শ্রদ্ধেয় শ্রী শরৎচন্দ্র হালদার দেখেছিলাম লাস্ট বোধহয় পেজে আছে, কয়েকটা লাস্ট পয়েন্ট। পেজে। হ্যাঁ, লাস্ট পেজে। হুম তখন থেকেই বইটা সম্বন্ধে ইন্টারেস্টেড হুম। হয়, এবং কিছু এবং যারা মোটামুটি আজকের দিনে করেন মার্কেটিং বা এমবিএ বা এই ধরনের যারা করে, তাদেরকে এই বইটা আমার মনে হয় করানো হয়। আর এমএলএম কোম্পানি এর যারা বড় বড় মোটিভেশনাল স্পিকার এবং যারা গাইড করেন বা লাইফ কোচ, তারাও এই বইটাকে প্রমোট করেন। বইটা সত্যিই খুব সুন্দর। আর এই আলোচনা খুবই ভালো হচ্ছে, এবং চেষ্টা করব এগুলো ফলো করার। জয় গুরু। যাই হোক, এটা খুবই ভাইটাল এবং খুব ভালো, সুন্দর, যেরকম কাকু বললেন। আর এই যে ট্রেনিং এর ব্যাপারে হচ্ছে, সেটা নিয়ে অনেক রকম আমরা কিছু প্রচেষ্টা করছি। এই যে আমাদের সন্দীপন আছে, সায়ক আছে, আরো অনেক ছেলেরা আছে, হরপ্রসাদেরা আছে, সব মিলে আমরা এটার চেষ্টা করছি একটা এগুলো করার। কিন্তু এর জন্য অনেক টাকাও লাগে, মানুষও লাগে, টাইম দিতে হয়। এই যেখানে দেখতে পাচ্ছেন ই লার্নিং বলে একটা আছে। হুম। এই ই লার্নিং ফিল্ডে আমরা কোর্স টোর্স বানিয়ে অনেকগুলো জিনিসপত্র করছি, যেগুলো আরো ক্লিয়ারলি আপনারা দেখতে পারবেন। কিন্তু ইটস টেকিং খুব আ লট অফ ভালো। টাইম। হ্যাঁ, কিন্তু ইটস টেকিং আ লিটল বিট টাইম। কারণ আমরা প্রত্যেকে নিজেদের আলাদা আলাদা ফিল্ডে ওখানে ঠাকুরের মাল্টি ডাইমেনশনাল কাজ। হেন দিক নেই যেটা নিয়ে আমরা মানে কাজ করতে পারবো না। তাই তাই ঠাকুরের ওই কথাটা বলতেন যে, আগের দিন আলোচনা হচ্ছিল মেসেজ ভলিউম 6, আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, আপনারা যদি টাইম পান, টাইম পেতে হবে সেটার পরের উইকের মধ্যে, সেটা হচ্ছে মেসেজ ভলিউম 6 এর ওই বাণীটা পড়ে তার ব্যাখ্যা করে রাখতে। সে বাণীটা হচ্ছে কনসেন্ট্রেট অ্যান্ড অ্যাডহেয়ার। মেসেজ ভলিউম 6 এ ক্যারেক্টার নামক চ্যাপ্টারে আছে। ওখানে আছে যে ডিপ ইন্টারেস্টেড অবজারভেশন, keen intelligence, gratifying attitude, auto initiative service with every satisfying embrace of your bosom, honest, controlled, and controlling temperament with every normal, considerate outlook, sweetening, grateful conversation, most active habit with a blessed eloquence, possible time-keeping collaboration with acquisitive habit and practical lore. These will keep your personalities intact and will make it progressive. So, এরকম করে আছে, and honest, controlled uh, with acquisitive habit and practical lore, and adhering growth in all inquiries. These will keep adhering growth in all inquiries. So concentrate and adhere to the love Lord, the lead, with a pious, efficient contribution of his service, with a sweet effulging blaze. এই বাণীটা খুঁজে বার করে ভালো করে অ্যানালিসিস করবেন, ভালো করে বলুন, প্রতিটা ওয়ার্ড বহুত ইম্পর্টেন্ট। কিভাবে যে এটা ইন ইটসেলফ একটা স্কটিশ চার্চের, তখন ব্রিটিশ হেড ছিলেন, তিনি বলেছিলেন যে এটা একটা নতুন লিটারেচার ইন ইটসেলফ। শ্রী ঠাকুর যা দিয়েছেন সেটা ইন ইটসেলফ একটা নতুন লিটারেচার। এইটা তো দেখবেন, এটা আপনাদের হোমওয়ার্ক, যে পারবেন। আর কেউ যদি পারেন, এটাকে আমাদের এখানে আছে, কোথায় গেল, চলে গেছে নাকি, এটাকে আপনার নিজেদের ভাষায় ট্রান্সলেট করে নেবেন। বাংলায় হলে বাংলায় ছিল, হিন্দিতে উনি হিন্দি, কেউ যদি উড়িয়া জানেন উড়িয়া, সে ভাষায় ট্রান্সলেট করে আমাকে পাঠিয়ে দিতে পারেন গ্রুপে। আর ওটা যদি ব্যাখ্যা লিখতে পারেন তাহলে তো আরো ভালো হয়। ঠিক আছে,
বাণীটা খুব দরকার। ইট ইজ এ ভেরি ইউজফুল থিং। তো ওখানের যে ওয়ার্ডটা আছে, অ্যাডহিয়ারিং গ্রোথ ইন অল ইনকোয়ারিজ, যেখানে যেখান থেকে ইনকোয়ারি আসে সেই দিকে গ্রোথ আসা। আর ঠাকুর বলছে যে এই যে চতুর্দিকে গ্রোথের সমস্যা হয়, হতে পারে যেটা, সেটা তখন হয় যখন একটা গ্রোথ আরেকটা গ্রোথকে ফুলফিল না করে। যেমন আমি ধরো, আমাকে বাড়িতে ঘর মোছা শেখাচ্ছে, ওইদিকে আমার রিসার্চ চলছে, ফ্যাব্রিকেশন। তো মনে হবে যেন আমি এটা করে সময় নষ্ট কেন করব, বা এটা করব কি করে পারবো। বা ব্যাপারটা হচ্ছে, আমি বলছি না যে হিউজ টাইম দিতে, বাট আমাকে পরিষ্কার করার টেকনিক শেখানোটা আমি কিন্তু ফ্যাব্রিকেশনে কাজে লাগাতে পারি। আবার ফ্যাব্রিকেশনে যে সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজ, সূক্ষ্ম কাজ, এই ছোট ছোট পার্টিকেল এর করা, এইটা আমার ধৈর্য আনতে সাহায্য করছে। অস্থিরতা আর ভাল লাগছে না, ও বারবার ফেল হয়ে যাচ্ছে, বা হাত থেকে চিপটা পড়ে যাচ্ছে, ভাল লাগছে না, এই অস্থিরটাকে স্থির করতে হেল্প করছে। সেটা কিন্তু আবার আমার ধ্যানে হেল্প করছে, ধ্যানে মনকে একাগ্র করতে হেল্প করছে। তাই প্রতিটা দিকের গ্রোথ প্রতিটা দিককে হেল্প করছে। আমার 50টা কাজের এক একটা কাজ ধরে ধরে ফোকাস করতে হেল্প করছে আমাকে। এইখানে আমি টাকা পয়সার হিসাব রাখতে পারি না, একদম মনেই থাকে না কিছু। তো সৌরভ বা মা বাবা আমাকে ধরো টাকার সহায়ক, আমাকে টাকার হিসাব করতে শেখাচ্ছে, যে টাকা হিসাব করতে হয়, বেশি খরচা না হয়ে যায়, এই অপটিমাইজেশন যাকে বলে। সেটা ভালোই লাগে না আমার, বাট তাও জোর করে একটু বুঝতে হচ্ছে। এইটা আবার আমার হেল্প করছে রিসার্চে, কারণ ল্যাবে যখন আমার হাতে স্যার অনেকগুলো দায়িত্ব দিয়ে দিচ্ছেন, ওটা কিনবো না ওটা কিনবো, এই যে ব্যাপারগুলো হচ্ছে, যেগুলো আমার হয়তো হজমই হতো না কোনোদিন, কিন্তু ওটা আমার বুঝতে হেল্প করছে। তাই ঠাকুর বলছেন এই যে ইন্টার ফুলফিলিং রিলেশন, আমার একটা জায়গার নলেজ আর একটা জায়গায় হেল্প লাগতে পারে। এই প্রতিটা দিকের এক্সপ্যানশন সূত্রে মণিগণা ইব, ঠাকুর বলতেন একটা মালার আলাদা 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 ফুল পুঁথি রয়েছে। এই পুঁথিগুলোকে একটা এমন সুতো দিয়ে বাঁধা আছে যে পুঁথিগুলো সব আটকে 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 থাকছে। আমাদের লাইফেও আলাদা আলাদা অ্যাসপেক্ট আছে, প্রচুর আলাদা আলাদা অ্যাসপেক্ট আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। এই সব কটাকে কানেক্ট করে রাখে ওই ইষ্ট সুতো, ওই সুতোটা, যেটাকে দেখা যায় না, যেটা আমরা বাইরে ফোল্ড ফ্রন্ট করে দেখাবো না, এরকম দেখো দেখো ইষ্ট, মাথায় করে ঠাকুর, হ্যাঁ, কোলের মধ্যে ঠাকুরের ছবি নিয়ে বসে থাকলাম, বা মাথার মধ্যে ছবি স্টিকার মেরে দিলাম, ওটা না। কিন্তু ওটা রয়েছে এমন ভাবে, সুতো মতো রয়েছে, যে আমার তোমায় দেখে কি বলবে, কে তোমার হৃদয় বল্লভ আছে না, যে তুমি এমন করে গড় মোড়ে হে আনন্দময়, যেন আমার মাঝে পায় গো সবাই তোমার পরিচয়। ঠাকুর যাজনার ডেফিনেশনও এটা দিয়েছেন, তোমার চলন বলন এমন হবে, বিশ্ব ভুবন চেয়ে রবে, তোমায় দেখে সুধায়, মানে তোমায় দেখে জিজ্ঞেস করে যেন, কি করিলে এমন হবে, এই তো জীবন। তখন তুমি বলবে তাদের, সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুরই আদেশ নির্দেশ নিষ্ঠা ভরে পালন করো, এই তো যাজন। তাই এই যাজনের ফর্মুলা দিচ্ছিল, সেটার জ্ঞান যাজন সংকেত, যেটা নিয়ে আমরা পড়ছিলাম, যেটার ডেফিনেশন এরকম, তাই না? তাই এটা প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অকুপেশন এটা ইউজফুল। যে বিজনেসে থাকি, চাকরিতে থাকি, যাই করি না কেন, ইন্টারাকশন, হাউ টু ইন্টারাক্ট। তাই ঠিক আছে, আজকে 3টে পয়েন্ট হলো, পরের দিন আরেকটা পয়েন্টে আমরা যাব। আজকে টাইম অলমোস্ট শেষ। কোনো ফাইনাল কিছু বক্তব্য বা প্রশ্ন থাকলে করতে পারো। অঙ্কিতা? না, কোনো প্রশ্ন নেই, তবে খুব ভালো লাগলো আলোচনা শুনে। মাঝখানে আমি একটু জায়গা শুনতে পাইনি, হুম হুম, ঠিক নেট ঠিক শেষ ঠিক হয়ে গেছিল। ঠিক 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 হ্যাঁ। ঠিক আছে। আর অঙ্কিতা আরেকজন দেখতে পাচ্ছি, উনি কে? হ্যালো, আপনার পরিচয় হ্যালো দেবেন? হ্যাঁ। জয়গুরু, আমি আসাম থেকে। ও আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো। আসামের কোথার থেকে? উদালগুড়ি ডিস্ট্রিক্ট। আচ্ছা 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 আচ্ছা, বাহ ভালো। আমাদের এখানে আসামের এক বন্ধু আমার পাশে আছে, এখানে আমি ঘুমিয়ে পড়েছি। আচ্ছা। ওর নাম নিতু পর্ণা, এর বন্ধু। ঠিক 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 আছে, আমাদের কাজগুলো স্টার্ট হয়ে গেছে, আরো অনেকগুলো তো কোর্সের ওটা তৈরি হচ্ছে, আমরা জানাবো। এই আজকে থাক এখানেই অবধি। হুম। আর এই সায়ক, যদি ফ্রি থাকিস, আমি পরে একটু আমাদের কাজের ব্যাপারে কথা আছে একটু, মিটিং এর। হ্যাঁ, ঠিক না ঠিক 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 আছে। আর ঠিক আছে, ঠিক আছে তাহলে আজকে এখানেই থাক।
वन्दे पुरुषोत्तमं वन्दे आर्जुपितॄन् वन्दे मातृवर्गान् वन्देऽहं कृष्टिदैवतान् परम प्रेममय ठाकुर অনুকূল চন্দ্র জি কি জয়। জয় জয় গুরু। তা আমাদের এই ডিসকাশন যাতে কন্টিনিউ হতে থাকে, জয় গুরু কাকু। আর আরো মানুষকে আপনারা লিংক পাঠিয়ে দেবেন এবং নিজেদের পরিচিত ঘনিষ্ঠ যারা তাদের সঙ্গে জয়েন করে তাদেরও জয়েন করান, কারণ আমরা সবাই মিলে একটা হ্যাবিট তৈরি করতে চাচ্ছি নিদিধ্যাসনের এবং শ্রবণ মননের। হুম, এটা কিন্তু আমাদের কালচার, শ্রাবণা মাননা নিদিধ্যাসনা। শ্রবণ করে মনন করে সেটা নিদিধ্যাসন করা আমাদের টার্গেট হবে। জয় গুরু বন্দে পুরুষোত্তম। জয়গুরু। হ্যাঁ জয় গুরু ভাই। জয়গুরু জয়গুরু, আমি একটা কথা বলছি। ধরুন আগে আগে কেউ নতুন হ্যাঁ নতুন মানে হতে পারে সে 50 বছরের দীক্ষিত হতে পারে, আমি ওটা নিয়ে বলছি না। আমি বলতে চাইছি সে চাইছে যে কিছু ঠাকুরের জন্য করতে, সে ফার্স্টলি সে কি দিয়ে শুরু করবে? ওটা তো ম্যান, আমার তো মনে হয় ম্যান টু ম্যান ভ্যারি করছে, কারণ ঠাকুরের জন্য কিছু করবে ব্যাপারটা কি, কোনো কিছু ভালো মানে করাটাই ঠাকুরের ভালো জন্য করা করা বলতে বেশি। মানে আমি আমি এই দিক থেকে বলছি, হুম, মানে সে হয়তো সৎসঙ্গ হয়তো অনেকদিন ধরে যায়, কিন্তু সৎসঙ্গ গেলেই যে সে সৎসঙ্গটাকে বুঝবে এরকমটা তো নয়। এটা তো একটা ব্যাপার। হুম, তাই জন্য সৎসঙ্গকে বুঝতে গেলে ফার্স্ট কি করা উচিত, মানে কি পড়বে বা সে কি করবে ফার্স্ট? হুম। আমার মনে হয় প্রথম হ্যাঁ, তার, এ দেখো বয়স টু বয়স তো ভ্যারি করে, যদি অনেক বয়স্ক হয় 50 বছরের যদি হয়, না না না, অনেক বয়স্ক নয়, তার বয়স হয়তো এই 22, 23, 24, একটা ইয়ং ছেলে। তাহলে তো সে সবার প্রথমে যেটা করতে পারে, আমি আমার মনে হয় যা হুম, ঠাকুরের একটা ছোট জীবনী আছে ওটা পড়তে পারে, যদি তার পড়া হ্যাবিটে মানে যেমন এখানে আমাদের একটা বোন আছে দিল্লির, ও যদি হয় ওকে পড়াটাই দিতাম, মানে পড়তে দিলে ও ওটাই খুশি হবে, একটা জীবনী দিলে ও পড়ে ফেলবে, তার একটা বেসিক আইডিয়া চলে আসবে। বাট সেটা যদি আমার মতো কেউ হয়, আহ, আমি বলবো একটা ভিডিও দিচ্ছি দেখে নাও, যে ভিডিওটা দেখলে একটা বুঝে যাবে আইডিয়া। বা যদি সায়কের মতো কেউ হয় তাকে আমি বলতাম ভিডিওটা দেখে নাও, ডকুমেন্টারি দিচ্ছি দেখে নে। বা এটা যদি সন্দীপনের মতো কেউ হয়, আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিতাম, বলতাম ওয়েবসাইটটা দেখে নাও। লোক টু লোক ভ্যারি করছে। আচ্ছা আর আচ্ছা, যাদের মোটামুটি ধরুন, হ্যাঁ, আগে কমপ্লিট করে নি। হুম, আর যে হ্যাঁ, সবচেয়ে সহজ ওয়ে যেটা আছে সেটা হচ্ছে ইষ্টকে নিয়ে আছে, অ্যাক্টিভলি এন্ড প্র্যাকটিক্যালি লেগে আছে, এরকম প্র্যাকটিক্যাল মানুষ যদি থাকে, প্র্যাকটিক্যাল ভালো মানুষ যদি কেউ রেডারের হ্যাঁ, মধ্যে থাকে, সেই মানুষের সাথে হ্যাঁ। যোগাযোগ করিয়ে দেওয়া যেতে পারে। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে, কারণ ওখান থেকে অনেকগুলো জিনিস পেয়ে যায়, তাই না? এটা হচ্ছে আচ্ছা, সবচেয়ে এটা ইজি ওয়ে। একটা হলো। হ্যাঁ, ওটা হলো একটা সব সৎসঙ্গ থেকে ভালো ব্যাপার। সৎসঙ্গ কিন্তু এটাই হ্যাঁ, অ্যাকচুয়ালি, সৎসঙ্গ মানে কিন্তু ওই অনুষ্ঠানটা না যেটা হয়, না যেটা না, তুমি ওটা তো বলছো না, না, ওটা। ওটা ওটা অধিবেশন, ওটা সৎসঙ্গ হ্যাঁ, অধিবেশন। ওটা হ্যাঁ, সৎসঙ্গ শুধু ওটা না। না না, তো এইটা আমি যেটা জিজ্ঞেস করলাম অ্যাকচুয়ালি এটা আমার নিজের ব্যাপারে জিজ্ঞেস করলাম, কারণ হুম, ঠাকুর সবকিছু নিজের উপরে ফার্স্ট প্রয়োগ করতে বলেছে। হুম, হুম, তো এখান থেকে আমার যেটা মনে হয়, আমি সৎসঙ্গ অধিবেশন অনেকদিন থেকে করি, এরকম করি, কিন্তু এই করি করি ভাবছি, কিন্তু হুম। আমি যদি লোককে ইনফ্লুয়েন্স না করতে পারি, আমি যদি ঠাকুরের কথা প্রচার না করতে পারি, তাহলে আমার কোথাও যে মনে হয় যে আমি ঠিক যেন ঠাকুরকে বুঝতে পারছি না। দেখো মানে ভাই, আমি, হ্যাঁ, ঠাকুরের প্রচার করব তো ভালো কথা, হুম, ঠাকুরের কিন্তু প্রচারের প্রয়োজন অ্যাকচুয়ালি নেই, মানে ঠাকুরের নিজের নেই, মানে ব্যাপার হচ্ছে যে ডাক্তারের কাছে পেশেন্ট নিয়ে গেলে এরকম না যে হ্যাঁ, ডাক্তারের গায়ে ব্যথা হচ্ছে, মানে ঠাকুরের হ্যাঁ, জায়গায় বলছি, ঠাকুরের ধরো অনন্ত কোটি টাকা আছে, অনন্ত কোটি ব্যবস্থা আছে, সব আছে, বাট সবই ঠাকুর আছে। এমন একজন ডাক্তার, এমন একটা পরিস্থিতিতে আছেন যে লোকের ব্যথা তাকে পীড়া দেয়। যেমন বাবা মার নিজের ছেলে মেয়ের জন্য যেরকম পীড়া দেয়, হুম, বাবা মার কি আছে, বাবা মা কিছু না করলে দিব্যি ভালো থাকতে পারতো, আর বাচ্চাটা কেঁদে ফাটিয়ে দিত, বাচ্চাটাকে বাইরে ফেলে আসতে পারতো, কেন? ওই যে এটা হ্যাঁ, একটা রেস্টলেসনেস। কারণ আমি বোধ, এই যে আজকে অহংয়ের কথা হচ্ছিল, মা বাবার আমি বোধটা শেয়ার্ড হয়ে গেছে বাচ্চাটার সাথে, কানেক্টেড এন্ট্যাঙ্গেলড হয়ে গেছে, তাই তো? ইষ্টের হুম, 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 যাকে ইষ্ট বলছো, ভগবান বলছো বা যাই বলছো, সগুণ ব্রহ্ম যে মানুষটা, হুম, হুম, নারায়ণ যে,
হুম হুম, ওনার একটা সমস্যা আছে, আচ্ছা। উনি সবার সাথে বেঁধে গেছে। উনি সবার সাথে তার আমি বোধটা মানে সন্তান বোধ সবার সাথে হয়ে গেছে। এই সবাই ভালো না একাকার হলে হয়ে গেছে। ওইটাই আসলে তুমি আমিও তাই হয়ে আছি, আমরা ভুলে গেছি। তিনি মনে রেখেছেন, আমি ভুলে গেছি। আর তিনি ওইটার জন্য তিনি না করে থাকতে পারেন না, পুরো ওয়ার্ল্ডটাকে একটা সিস্টেম্যাটিক ওয়েতে, একটা অর্গানাইজড ওয়েতে, একটা পলিউশন ফ্রি ওয়েতে না আনা অব্দি তার একটা রেস্টলেসনেস চলে। কিন্তু তার নিজের কিছু দরকার নেই, তিনি নিজে কমপ্লিট, স্বয়ং সম্পূর্ণ। যে শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, আমার করারও কিছু নেই, হওয়ারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই, বাট আমি কর্ম করি অর্জুন, যাতে আমায় দেখে তোমরা করো। ভগবান যখন যুগে আসেন ওইটা, তাই তার প্রচার করছি মানে ব্যাপারটা আমাকে অ্যাঙ্গেলটা বুঝতে হবে। উনার দরকার নেই প্রচারে, তা উনার প্রচারের দরকার কিসের জন্য হতে পারে, কোনো দরকারই নেই। বাট আমার এজেন্ডা ফুলফিল করতে গেলে, মানে আমার এজেন্ডাটা কি, ধরো আমি আনন্দে থাকতে চাই, আমি পরিবেশ নিয়ে ভালো থাকতে চাই, আমি ধরো একটা কিছু করতে চাই, সেটার জন্য ইউনিভার্সিটি বানাতে হবে, সেটার জন্য এটা করতে হবে, ওটা করতে হবে। এই প্রত্যেকটা রুটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই হ্যাঁ, সেইটা অবধি মোটামুটি তাই বুঝলাম। প্রচার প্রচার তাই কিন্তু প্রচার হচ্ছে, প্রচার আর প্রচারের আমি, একটা স্টেপ, হ্যাঁ হ্যাঁ, প্রচারের, প্রচারের একটা স্টেপ হচ্ছে যে আচার, আচার ছাড়া প্রচার হয় না। আপনি হ্যাঁ হ্যাঁ, আপনি ফার্স্ট, আচারে কেহ না করে প্রচার, আপনি প্রচারে কেহ না করে আচার, আচার প্রচার নামের দুই কার্য, তুমি সর্বগুরু সর্বজগতের আর্য। আমাদের আর্যদের পদ্ধতি ছিল আচার হুম প্রচার প্যারালালি করা, দুটো প্যাডেল একসাথে চালাতে হবে, তাই না? তার সাইকেলটাকে সোজা রাখতে হবে, এদিকে পড়লেও প্রবলেম, এদিকে পড়লেও প্রবলেম, প্রচার অনলি হলেও প্রবলেম, আচার অনলি হলেও প্রবলেম। করতে করতে হ্যাঁ, একটা একটা আন্ডারস্ট্যান্ডিং বড় হয়ে যাবে। ব্যাপার। বড় ছোটর ব্যাপার না, বড় ছোট কিছুই ব্যাপার না, এটা ব্যাপার, ইটস জাস্ট ব্যাপার। এটা নর্মাল জিনিস, নর্মালি নাও, অর্গানিক্যালি গ্রো করতে হবে। যজন যাজন ইষ্টভৃতি, এই তিনটের মধ্যে সব আছে। ঠাকুর বলতে নর্মাল গ্রোথ, অ্যাবনর্মাল গ্রোথ তিনি হ্যাঁ, চান মানে না। আমার ক্ষেত্রে যেটা দেখি, আমি লোককে ঠিক বলতে পারি না যে, আমি ধরুন একটা জায়গায় কাজ করছি, মানে আমি কলকাতা একটা জায়গায় কাজ করি, তো হুম এখানে নিজেকে ভালো রাখতে গেলে পাশাপাশি মানুষগুলোকে, ঠাকুর বলছে তুমি সৎ হয়ে থাকলে তোমার দেখা দেখি সৎ হয়ে থাকবে। হুম কিন্তু আমি যদি এখানে ঠাকুরের কথা বলে কিছু মানুষকে ইনফ্লুয়েন্স না করতে পারি, হুম। আমার নিজেরই ভালো থাকাটা ক্রাইসিস হয়ে যাচ্ছে। তো ভালো, লেগে থাকো তাহলে। তো হ্যাঁ, তো এই ক্ষেত্রে এখানে ফার্স্ট যেটা ব্যাপার হচ্ছে, আমার যেটা মনে হয়, হতে পারে আমার কোনো আচারে মিস্টেক আছে, এটা হতে হুম পারে, আমি ঠিক যেন লোককে বুঝিয়ে উঠতে পারছি না, না, নাকি আমি, আমার যেটা মনে হয়, আমি বলতে পারি না লোককে ঠাকুরের কথা ঠিক এটা হতে পারে, এই হতে পারে। অধিবেশন। দেখো, কিন্তু এই, মানুষকে ঠাকুরের কথা বলা, ঠাকুরের কথা বাদ দাও, এমনি কথা বলা ইজ আ আর্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এইটা সব সময় অতটা তুমি যতটা প্রেশার হিসাবে নিচ্ছ, ওরকম প্রেশারের ব্যাপার না। কেন কি কারণ, ওহো, সরি আউট হয়ে গেছিলাম, সরি সরি একটু আউট হয়ে গেছিলাম। কারণ এটা অতটা হ্যাঁ প্রেশারের ব্যাপার না, হচ্ছে তোমার যদি তোমার নিজের নিডটা ভালো করে বুঝতে হবে। আমি যদি যেমন ধরো, যদি পরিচিত কেউ হসপিটালে থাকে বা নিজের পরিবারের কেউ হসপিটালে থাকে, তখন তার বাবা বা হ্যাঁ মা তাকে কি শিখিয়ে দিতে হয় কিভাবে টাকা সংগ্রহ করতে হয়? সে হয়তো জীবনে টাকা সংগ্রহ করেনি, তাকে শিখিয়ে দিতে হয় এরকম ভাবে এই অ্যাঙ্গেলে কথা বলবে না, কারণ তোর লেজে আগুন ধরে গেছে, ওরকম অবস্থা। এই আপনি যতদিন না রেজোনেট করবেন ব্যাপারটার সাথে, আপনার যতদিন ওই আনটটারিং কনভিকশনটা আসবে ভিতর থেকে, ততদিন অব্দি কথা বলা ওই অ্যাক্টিং ওটা আমাদের। আর যখন একবার লেগে যাবে আগুন, তখন আপনাকে আর শেখাতে হবে না। আর শিখতে তো থাকছি, ঠিক আছে, কিভাবে কথা বলতে হয় কি, ওই কথাটা রেডিয়েট হয় না, ভাবটা রেডিয়েট হয়। তখন আপনাকে বলতে হবে না যে এই করে বলতে হয়, আপনি পারবেনই না না বলে থাকতেন। আপনার যদি কিছু মূলো খেয়ে থাকেন, আপনার কথা গলা দিয়ে কি মাংসের গন্ধ বেরোবে? মূলোর গন্ধই বেরোবে। না, মুলোর গন্ধই বেরাবে, তো এটা ঠিক। ওরকম ওরকম যখন মানে লেগে যাবে না, ওটা ওটা লেগে ওটা আপনার আমরা করতে 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 আমাদের হবে। হ্যাঁ, তখন যখন হয়ে যাবে, আপনার কি মনে হয় এই এই আপনার লাট্টু মহারাজ ছিল রামকৃষ্ণ দেবের কাছে, বা হুম হুম এরকম হুম কত, এই যে বানর সেনার বানর গুলো বলেন, মানুষগুলো যারা ছিল, হুম আরো যারা,
যে ফকির কতজন পড়াশোনা করেছে বা কতজন কথা কায়দা জানে? মা শারদা সেটা কত ঠিক। পড়াশোনা করেছে? না না, সারদা মণিতে আমি শুনেছি নাকি তার হাতের ছাপ দিয়ে উনি টাকা তুলতেন। হ্যাঁ, তাই তো এবার ব্যাপার হচ্ছে তো ব্যাপকই শিখালো কথা। কথার ব্যাপারটা ওই খুব ভাবে বেরোয়। মাদেরকে শেখায় ওই যে ছেলে মেয়েদের হয়ে কিভাবে ফাইট করতে হয় সোসাইটির সাথে। ঠিক তখন তো ঠিক ঠিক, খুব এটা তো বলে খুব সুন্দর নিয়ে আসে তখন তারা গিয়ে যেখান থেকে যা করার হয়। ওটাই ভাব। কিন্তু ভাবটা আসে কি করে? ভাবটা আসে আচার করতে করতে। মারা এই ছুঁচু করিয়ে দেওয়া, বাচ্চাকে খাওয়ানো, ঝামেলা ফেস করা, সব কিছুর মধ্যে দিয়ে করে বুঝে ফাইট করতে করতে ওই যোগাযোগ হয়ে যায়, ওখান থেকে হতে থাকে। বাচ্চার জন্যই এই যদি এটা হতে পারে, তাহলে ভগবানের জন্য যখন হয় তখন কি গুণ আসতে পারে ভেবে দেখেন। একটা মায়ের বাচ্চার জন্য যদি এত সুপারম্যান হয়ে যায়, একটা কতজন প্যাট্রিয়ট মানে কি দেশপ্রেমীদের জন্য যদি দেশকে ভালোবেসে এত শক্তি এসে যায়, তাহলে ভগবানকে ভালোবেসে কি শক্তি আসতে পারে ভাবেন একবার। তখন যে বলার ক্ষমতা, তখন যে গুণ, আর যা মাল মশলা বেরোবে ভিতর থেকে, তখন জন্ম জন্মান্তরের লক খুলে যাবে। সেটার জন্যই সবাই তখন সব সহজ হয়ে যায়, এটাকে সহজ সাধনা বলে। হ্যাঁ, তখন হ্যাঁ, সব কিন্তু সহজ সেটার হয়ে যায়। জন্য মানুষকে ফোকাসড হতে হয়। আমি কোনো জিনিসে ও ওসব ফোকাসড নয়। ফোকাস, আরে ঠিক আছে, ওটা ওরম না, ওটা করতে করতে হয়ে যাবে। না না, আমি আমি এখন ঈশ্বরের দিকের কথা বলছি না, আমি আমার যে লাইফে কেউ দিকেই একটা হোক, কোনো যে টাস্ক দিকেই দিল। হোক, ওটা 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 হয়ে যাবে। ওটা একাগ্রতার অভাব, ওটা হয়ে যাবে আস্তে আস্তে। ওটা লেগে থাকতে হবে একটা কিছুতে। আপনি দেখবেন আপনি নিয়মিত জিনিস চেঞ্জ করতে থাকেন। আজকে এটা করছি, কালকে ওটা করছি, পরশু আরে চেঞ্জ করে হ্যাঁ, ফেললাম। সেটাও একটা ব্যাপার, কিন্তু চেঞ্জ সব থেকে করবেন না, বড় ব্যাপার আমি মোবাইলে আসক্ত হয়ে যাই খুব। ওটাই চেঞ্জ করা যাবে না। আপনি একটা জিনিসে স্টিক থাকুন। চেঞ্জ করলে মুশকিল। ছেড়ে পালিয়ে যাওয়া। হ্যাঁ কাকু বলেন, টাইমও হয়েছে। হ্যাঁ, টাইম ওভার, সেই জন্য দুটো কথা আমি অ্যাড আগে করতে চাই। এত সুন্দরভাবে তুমি বুঝিয়ে দিলে শিবম ভাই, যেটা সৌভিক বলছে এবং আমি যতটা বুঝতে পারছি, তুমি ব্যক্তিগত সাধনাকে আরো বাড়ানোর চেষ্টা করো। যেমন ঠাকুর যতখানি বলেছেন নাম ধ্যানে বসা, ঠিক আছে, ঠাকুরের বইপত্র পড়া, সেইগুলোকে একটু বাড়ানোর চেষ্টা। আপনি তোমার সাথে তার টিউনিং তৈরি হয়ে যাবে। কথাবার্তা এবং তোমার চাল চলন, চেহারা, তোমার প্রার্থনা তোমার চেহারায় ফুটে উঠবে। দেখবে এবং যেমন টিউনিংটা তৈরি হয়ে যাওয়াতে তুমি তখন আপনি সবকিছু প্রকাশ করতে পারবে। সেটা অটোমেটিক্যালি সেই পরিবেশও তৈরি হবে। তাই এই জন্য অত বেশি হবে না। তুমি ব্যক্তিগত সাধনা আর ঠাকুরের বইপত্র করতে চাও। বাকি সৌভিক খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, জয় গুরু। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, ওই কি ডকুমেন্টারি একটা ভিডিও বলছিলেন, ওটা কি আমি দেওয়া পাঠিয়ে যাবে দেবো। মানে? আমাকে আমাকে আপনি এমনি একটা ওটা আমি একটা এক্সাম্পল দিলাম, আপনি আমাকে পাঠান, আমাকে একটা মেসেজ করে দেন, আচ্ছা আমি পাঠিয়ে দেবো গ্রুপে। আমাকে আচ্ছা, ঠিক আছে। আমাকে আর আর পার্সোনালি ওই, একটা টেক্সট করে। হ্যাঁ, আর ওই কি জীবনী নিয়ে একটা বই আছে বলছিলেন, ওটা হ্যাঁ একটু পাঠিয়ে দেন, বলে আমি দেবেন। পাঠিয়ে দেবো সব পিডিএফ আচ্ছা, আছে, এ আছে। ঠিক আছে। ঠিক জয় আছে, গুরু, জয় জয় গুরু, গুরু। বন্দে পুরুষোত্তম। গুড নাইট বন্দে এভরিওয়ান। পুরুষ।